প্রথমে যে বিষয়টা একটু জানা দরকার সেটা হচ্ছে সুপ্রেটিভ ওটিটিস মিডিয়া। হোয়াট ইজ সুপ্রেটিভ ওটিটিস মিডিয়া? এটা নিয়ে আমরা একটু জানি। আমাদের এখানে অনেকেই আছেন, তারা ভালো জানেন, আমার থেকে অনেক ভালো জানেন। বিশেষ করে আমাদের এখানে হচ্ছে না, দু একজন তো আছেন তারা খুব ভালো জানেন। তো যাক, আমরা সবাই একটু জানার চেষ্টা করি যে কি ওটিটিএস মিডিয়া কি। এটা মূলত আমাদের কানের কানের যে অ্যাপারেটাস আছে, এটা একটা মধ্য কর্ণে মাঝখান বরাবর একটা সংক্রমণ হিসাবে এই রোগটা হলো কানের সংক্রমণ হিসেবে পরিচিত। এবং এটা বিভিন্ন ভাবে এটা প্রকাশ পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সংক্রমণের ফলে অনেক বেশি প্রদাহ হয়, ইনফ্লামেশন হয় আর কি, ব্যথা হয়, পুজ জমে যায়, পুজ জমে বাইরের দিকে আসে। এইভাবে আর কি ওটিটিএস মিডিয়া তৈরি হয়। তো এটা খুবই কমন, ইদানিং খুবই কমন। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হয়, বিশেষ করে ছোট শিশুরা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং এই কানের সমস্যা মানে সারা শরীরের একটা অস্বস্তি তৈরি হয়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এই কানের সংক্রমণ ধীরে ধীরে শরীরবৃত্তীয় ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটার মধ্যে একটা অস্বাভাবিকতা চলে আসে। তো এইটা হওয়ার পেছনে কিছু এজেন্ট আছে, কিছু কারণ আছে, ঠিক আছে? তো এই কারণ জানার আগে আমরা এই ওটিটিস মিডিয়াকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো তীব্র ওটিটিস মিডিয়া, এটা এলোপ্যাথি ডাক্তাররা লেখে এ ও এম, প্রেসক্রিপশন ডায়াগনোসিসে লেখে হচ্ছে এ ও এম, ঠিক আছে? এ ও এম এটা হলো তীব্র ওটিটিস মিডিয়া আর কি। হ্যাঁ, এটা খুব তীব্র ভয়াবহ ইয়েতে, কিন্তু এটা স্বল্প মেয়াদী। তীব্র, অনেক তীব্র, অ্যাকিউট, অনেক বেশি এতে অ্যাকুইট। হ্যাঁ, অ্যাকুইট অনেক, মানে অল্প সময়ের জন্য হয়, কিন্তু প্রচন্ড কানে ব্যথা করে, এই ব্যথায় জ্বর চলে আসে এবং আরো কিছু সিমটম দেখা যায়। দ্বিতীয়টা হচ্ছে সিওএম। সিওএম সিওএম কম, তাই না? সিওএম সিওএমটা হলো দীর্ঘস্থায়ী ওটিটিস মিডিয়া। এইটা দেখা যাচ্ছে যে 3 মাসের বেশি সময় ধরে চলতে থাকে কানের সংক্রমণটা, আবার ভালো হলো, আবার হচ্ছে, আর একবার হলে 3 মাস ধরে হয়। এটাকে বলা হচ্ছে সিওএম। আর সবচেয়ে ভয়াবহটা হচ্ছে সিএসওএম। সিএসওএমটা কি? ক্রনিক সুপারেটিভ ওটিটিএস মিডিয়া। এটা মানে ভয়াবহ ধরনের ক্রনিক ওটিটিএস মিডিয়া, যেটা হলে অবিরত কানের মধ্যে থেকে ডিসচার্জ আসতে থাকে, স্রাব, ওই যে বাড়ি আসে লিকুইডের মতো। হ্যাঁ, অটোরিয়া বলে এটাকে। এবং এটা এত মানে ডিপলি এফেক্টেড হয় কানের পর্দায়, বিশেষ করে কানের পর্দাকে ছিদ্র করে ফেলতে পারে, ঠিক আছে? তো মূলত এই ওটিটিএস মিডিয়াগুলো ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। ভাইরাল ইনফেকশনের কারণে হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার যে জীবাণু, হ্যাঁ, এইটা সবচেয়ে বেশি দায়ী এই ওটিটিস মিডিয়ার জন্য। এটা শ্বাসকষ্টেও, মানে আমাদের নিউমোনিয়া হলে কি হয়, শ্বাস প্রশ্বাসে প্রবলেম তৈরি করে, তাই না? আমরা শ্বাস প্রশ্বাস নিউমোনিয়ার বাচ্চাদেরকে তো দেখেছেন, তারা শ্বাস নিতে পারে না। এখানেও যেরকম প্রবলেম তৈরি করে, ঠিক একইভাবে কানের মধ্যেও প্রবলেম তৈরি করে। এছাড়া আরেকটা জীবাণু হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার হিমোফিলাস একটা প্রজাতি, মানে একটা ভ্যারিয়েন্ট, সেটা দিয়েও হয়। এটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক আছে? আর ম্যাক্সিলারিয়া ক্যাটেরিয়াল একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া দিয়েও অনেক সময় এই তীব্র মানে ক্রনিক ওটিটিএস মিডিয়া হয়।
এছাড়া কিছু ভাইরাল ইনফেকশন আছে, যেমন আরএসভি আর রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস, যেটা শ্বাস প্রশ্বাসের কষ্টে তৈরি করে বাচ্চাদের জন্য, সেই বাচ্চাও সেটাও ইয়ে করে। আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটাতেও ওটিটিস মিডিয়া তৈরি করে। রাইনোস ভাইরাস, রাইনাইটিস বলে না, রাইনোস ভাইরাস, এই রাইনোস ভাইরাস দিয়েও যেটা দিয়ে সর্দি জ্বর তৈরি হয়, সেটার সেকেন্ডারি অ্যাকশনও এই ওটিটিস মিডিয়া হয়। ঠিক আছে, তো এর সাথে আবার শরীরবৃত্তীয় কিছু বিষয় আম, জড়িয়ে থাকে। অনেকের মধ্যে অ্যালার্জিক প্রবণতা বেশি থাকে, আবার পরিবেশগত কিছু ফ্যাক্টর থাকে, এরকম ডিফারেন্ট টাইপেরই আছে। তো আমি মোটামুটি আপনাদের ওটিটিস মিডিয়া, আমার ধারণা অনেকেই এই টার্মটার সাথে পরিচিত না, আমি একটু বলার চেষ্টা করলাম আপনাদেরকে। তো এখান থেকে কিছু কমন ম্যানেজমেন্ট আছে। সেই ম্যানেজমেন্ট গুলা হচ্ছে, আমরা যদি হাইজিন মেনটেন করি, হাইজিন তো আপনারা বুঝেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা মেনটেন করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কানে যদি কোনো প্রবলেম হয়, কখনোই আপনি কটন বাড, মানে ওই যে আমরা কানের মধ্যে যে ঢুকানোর জন্য কাঠিটা ঢুকাই, কটন বাড বা আপনার হাঁস মুরগির খুঁড়া বলে আমাদের দিকে, পালক, সেটাকে ইয়ে করে, এটা কখনোই আপনি ঢুকাতে দিবেন না, এটাতে কানে ক্ষতি হয়। এমনি সাধারণ মানুষের কানেও কটন বাড দিয়ে কানের যে ময়লা, আমরা যেটাকে কানের খোল বলি, এই খোলটা পরিষ্কার করা উচিত না। এটাতে পরিষ্কার হয় না, বরং ময়লাগুলোকে আরো ভিতরের দিকে দিয়ে দেয়। তো আপনি তাহলে বাচ্চাদের কান কি করে পরিষ্কার করবেন? তাদের কানে পানি ঢুকেছে বা ইয়ে হলো, তখন যেটা করতে পারেন, পরিষ্কার কাপড়কে পোলতার মতন করে পেঁচিয়ে, অথবা টিস্যু পেপার, যদি আপনারা একটা টিস্যু পেপার নিলেন, ধরেন যে এটা একটা টিস্যু পেপার, আপনারা এই টিস্যু পেপারকে এইভাবে মুড়ালেন, এইভাবে মুড়ালেন, তারপরে এটাকে এইভাবে মুড়ালেন, পড়ে গেছে, এরপরে এরকম 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 করে যদি মোড়ান, তাহলে টিস্যু পেপারটা এরকম একদম চিকন হয়ে যাচ্ছে, তাই না, এরকম করে পোলতার মতন হয়ে যাচ্ছে। এবার সুন্দর করে এইটা দিয়ে আপনারা কানের এটা পরিষ্কার করে দেন, তাহলে ডেফিনেটলি পরিষ্কার হবে। যে ময়লা ডিসচার্জ গুলো আসছে, সেগুলো আসবে, তার ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং রুগীকে এভাবে সতর্ক করবেন। ওটিটিএস মিডিয়া নিয়ে আপনার কাছে আসছে, আর আপনি এই নিষেধাজ্ঞাগুলো যদি না দেন, যত ওষুধ দেন, রুগী কিন্তু ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমি আমার কেসে ফিরে যাই। এটা, এই ভদ্র মহিলাটা আসছেন, ওনার বয়স 52-53 মতন। তার সিএসওএম, সিএসওএম ক্রনিক সুপারেটিভ ওটিটিস মিডিয়া প্রবলেম, মানে কানের সমস্যা। সাথে সাথে এটার সাথে রিলেটেড হয় মাথা ব্যথা, তার প্রচন্ড মাথা ব্যথা হয়, শরীরে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়ে, শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো রুগীকে আমি, এটা কিন্তু খুব শর্ট কেস, ছোট করে বলছি। রুগী বলছে, ডাক্তার সাহেব, ছোটবেলা থেকে আমার কষ্ট করতে হচ্ছে, বিয়ের পরেও আমার একই অবস্থা। এই কথা কিন্তু রুগী প্রথমে বলেনি, আরো অনেক কথোপকথন আছে, আমি ওগুলাকে শর্ট করে দিয়েছি। তো রুগী বলছে যে, বিয়ের পর থেকে একই অবস্থা, আমার স্বামী প্রায় মাতাল হয়ে বাড়িতে ফিরতো, আর আমার সাথে সেই দুর্ব্যবহার করতো। আমি সব সময় আমি তাকে সর্বোচ্চটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতাম। তো আমি আমার বাচ্চাদেরকে পেলে-পুষে বড় করেছি। এত, এত অসুবিধার মধ্যে দিয়ে তাদেরকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি। এখন আমি ভালো আছি। আমার ২ ছেলের বিয়ে দিয়ে দিয়েছি। আমার স্বামী এখনো আমাকে গালমন্দ করে। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তা হলো আমার ছেলে বা পুত্রবধূ কেউ আমার অবদান বুঝতে পারে না। তারা আমার খোঁজ খবর নেয় না, এমনকি কেয়ার করারও প্রয়োজন বোধ করে না। তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। তাই আমিও আর আগের মতো তাদের জন্য করাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পুরোপুরি অফ হয়ে গেছি, মানে আগের মতন আর তাদের খেদমত করে না। তো গত সপ্তাহে আমার স্বামী আমার পুত্রবধূর সামনে আমাকে গালমন্দ করেছিল। এতে আমি প্রচন্ড ভাবে ভেঙে পড়ি। এই কথাটা বলতে বলতে, মানে সেটা তার মনের একদম ইনার মোস্ট ডিপ লেভেলে যে এফেক্ট করে, এই কারণে এই কথাটা বলতে বলতে সে ভেঙে পড়ে, সে কান্নায় ভেঙে পড়ে। তো বলতেছে যে, আমি এর আগে এত খারাপ এবং এতটা রাগ আমি কখনোই অনুভব করিনি। ছোট্ট একটা জায়গা, একটা কথোপকথনের একটা অংশ, এটা দিয়ে একটা পেশেন্টের মেন্টাল স্টেট বোঝা যায়, এই কারণে আমি আপনাদের এখানে দিয়েছি। এবার বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন?
সুলতানা রেজিয়া লাকি বলেন। স্যার মানে ওনার তো হচ্ছে কষ্টের মধ্যে ওনার বসবাস, ছোট থেকে উনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু এতদা সত্ত্বেও তিনি প্রচন্ড হচ্ছে দায়িত্ববান, রেসপন্সিবল। তার কোনো স্বীকৃতি নাই, তার কোনো সহযোগিতা নাই, অথচ তারপরও সব দিক ম্যানেজ করা তার সর্বোচ্চ চেষ্টা। জি তার রাইট। নিজের তার নিজের লোক তাকে কোনো সাপোর্ট করে না। নিজের লোক, হ্যাঁ, তার হাজবেন্ড, তার সন্তান করে না, কিন্তু এটা মানে ভবিষ্যতে হচ্ছে তার পুত্রবধূর সামনেও তারা সে একই রকম আচরণ হচ্ছে বজায় রেখেছে। মানে নিজের লোক করলে সহ্য করা যায়, তাই বলে জি মান সম্মানেরও তো একটা আছে যে জি অন্যের সামনে কিভাবে তার হাজবেন্ড হচ্ছে তাকে এত বড়ই করতে পারে। রাইট। আর এটাতে সে অনেক মানে এতদিন যা হয়নি, সে এখন সেটা মানে পুরোপুরি হতাশ হয়ে সে এখন অফ হয়ে গেছে, এক্স্যাক্টলি। হাত গুটিয়ে নিয়েছে আর কি। এতটুকুই স্যার। এতটুকুই? কোন রুব্রিক্সের কথা মাথায় আসছে? না স্যার, অ্যানালিসিস এতটুকু পেয়েছি, রুব্রিক্স হলে খুঁজে খুঁজে দেখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কেউ? ডক্টর শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ, বলবেন? রুব্রিক্স বলবো স্যার? হ্যাঁ, আপনি রুব্রিক্স বলেন বা অ্যানালাইসিস থাকলে বলেন। সুলতানা রেজিয়া খুব ভালো অ্যানালাইসিস করেছেন। না, উনি সুন্দর অ্যানালাইসিস করছেন, কিন্তু রুব্রিক্স চিন্তা করা যাচ্ছে স্যার। এলিমেন্ট ফর্ম, ডোমিনেশন, রং টাইম, এরপর এলিমেন্ট ফর্ম ইন্ডিগনেশন। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন, কি বলেন তো? কি বললেন? লং বলেন। লং টাইম, লং টাইম, লং টাইম ফর, আচ্ছা, আর এলিমেন্ট ফর্ম ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন, ঠিক আছে, আর ইনজাস্টিস, ইন্ডাস্ট্রিয়াস, 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 আর ডিলুশন, রং সাপার্ড, রং ডেলুশন, রং সাফার। আমি আমি বেসিক্যালি এটাই শুনতে চাচ্ছিলাম, কালকে পড়ালাম, আপনারা ভুলে গেলেন কেন? ধন্যবাদ আপনাকে। রং সাফার, ঠিক আছে। আর আর কিছু? এটা দিয়ে তো মেডিসিন চলে আসছে, ঠিক আছে। আপনারা রং সাপারটা তো অ্যাটলিস্ট বলতে পারবেন, এটা আমি আশা করছিলাম। রং সাপার্টের 3টা অ্যাট্রিবিউটস না কয়টা অ্যাট্রিবিউটস বলেছিলাম সিয়াম? স্যার, রং সাফারের সাফারিং এর আপনি 3টা বৈশিষ্ট্য বলেছিলেন, রুব্রিক্স এর 4টা। হুম, তাহলে এখানে রং সাপার্ট কোথায় হলো? অন্যরা ইন্টেনশনালি খারাপ উদ্দেশ্যে তাকে ব্লেম করছে বা তাকে পেন দিচ্ছে আর কি, তাই না? যেটা তার পাওয়াটা অনুচিত। আমি পেলে পুষে মানুষ করেছি, মাতাল একটা হাজবেন্ডকে আমি হ্যান্ডেল করেছি, টেক কেয়ার করেছি, সেই জায়গায় আমাকে অপমান সহ্য করতে হচ্ছে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা রং সাপার্ট নিতে পারি। আমাদের শহীদুল ভাই যে ইয়েগুলা নিয়েছেন তার রুব্রিক্স গুলো হচ্ছে এইখানে আমি দেখাচ্ছি। স্যার, রং সাফারটা ক্লিয়ার হলো না যেন। রং সাফারটা ক্লিয়ার হলো না কেন? রং সাফারটা কি কি ছিল বৈশিষ্ট্য? পেইন ছিল, তারপরে হচ্ছে ব্লেম ছিল, হ্যাঁ অন্যের ব্যাড ইন্টেনশন ছিল, হ্যাঁ। একটা ছিল অপ্রাপ্তি। তো এইখানে দেখো, এখানে সে এতজনের জন্য এই ছোট থেকে সবগুলাকে পেলে পুষে মানুষ করলো, বড় করলো, কিন্তু তার তো একটা সম্মান প্রাপ্তি ছিল। মহিলা কি বলতেছে, আমার অবদান কেউ বুঝতে পারলো না, তারা আমার খোঁজ খবর নেয় না, জি স্যার, এমনকি জি স্যার। কেয়ারের প্রয়োজন হলো না, তাহলে অপ্রাপ্তি হলো। হ্যাঁ স্যার, এরপরে কি হয়েছে। বললাম? এরপরে বললাম হচ্ছে পেইন। আচ্ছা, পেইনটা পরে আসছি। এরপরে হচ্ছে ব্লেম। আমার পুত্রবধূর সামনে আমাকে গালাগালি করলো, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে কি হলো, সে ইন্টেনশনালি করলো, তাহলে একটা ইয়ে হলো, তার ইন্টেনশন মানে অন্যের উদ্দেশ্য খারাপ, তাহলে 2 নাম্বার অ্যাট্রিবিউটটা মিললো। 3 নাম্বারটা জি কি? স্যার, দেখো তুমি ব্লেম। মেলাও, একটাই মিলবে, ব্লেম। সে একটা ব্লেম তো দিলই যে এই এই কাজটা এরা করছে, তাহলে ব্লেমটাও আসলো আমার। জি স্যার। আরেকটা কি থাকলো? পেইন। এই সব কিছু হলো তার জন্য পেইন। সে লাস্টের স্টেটমেন্ট কি দিল?
মহিলাটা লাস্টে যেটা আমার খুব কষ্ট দেয়। হ্যাঁ, হ্যাঁ আমার এত খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট দেয়, আমি এবং এত কষ্ট যে আমি রাগ অনুভব করি, তাই না? এবার এবার জি মিললো? স্যার, জি স্যার, ক্লিয়ার হয়েছে। কি আপনারা সব বুঝতে পারলেন না? খালি সিয়ামি একাই প্রেসক্রিপশন করবে, আপনারা কেউ করবেন না, বুঝতে পারছেন? বুঝতে পারেননি এরকম কেউ আছে? এগুলো বুঝে নিতে হবে, এগুলা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এই ফর্মুলা অনুযায়ী চলে, ফর্মুলা মেনটেন করে চলে। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে অ্যাট্রিবিউট, আমাদের রুব্রিক্স কিন্তু এভাবে পড়া উচিত। কেন আমার এই রুব্রিক্সটা কোয়ালিফাই করবে এটা আমাদের জানতে হবে। আমাকে একজন গতকালকে ফোন দিলেন যে স্যার আমরা তো আপনার আগের ক্লাস করিনি, আমাকে ইনজুরি নিয়ে বললেন, তাহলে ইনজুরিটা কি? তো আমি ইনজুরি নিয়ে আজকে অল্প একটু আলোচনা করব, তার আগে আমার আজকের অন্য আলোচনাগুলো করি। এখন এই জায়গা থেকে আমি কি কি রুব্রিক্স চিন্তা করতে পারি, এটা তো শহীদুল ভাই রুব্রিক্স গেল, তাই না? এবার আমার রুব্রিক্স গুলো একটু দেখেন, আমি কি কি নিতে পারি। আমি নিতে পারি ডেলুশন রং সাপারহিয়াস, এটা তো নিবই, আমি যেহেতু ব্যাখ্যা দিলাম, এটা আমি 2 নম্বরের মধ্যে ঢুকাই নিলাম। এরপরে হচ্ছে তার সাথে ইনজাস্টিস করা হচ্ছে, ঠিক আছে? ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, প্রথম দিকের স্টেটমেন্টে তার ছিল, তাহলে আমরা নিলাম। এটা মানে শহীদুল ভাই বললেন, বলে আবার লাইন থেকে চলেও গেলেন। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট আমি নিয়ে নিলাম। তৃতীয় যে সবার শেষে যে স্টেটমেন্টটা ছিল ভদ্র মহিলার, সেটা হলো কি বললেন উনি, আমি এর আগে এত খারাপ এবং রাগ কখনোই অনুভব করিনি। কার আগে? কি ঘটনার আগে বলেন? কি ঘটনার আগে? অপমানের ওই যে আগে। ছেলের সামনে অপমান করলো। হ্যাঁ, ছেলের সাথে অপমান করলো, তো এটাকে ইন্ডিগনেশন নিয়ে নিয়েছেন আমাদের শহীদুল ভাই। ঠিক আছে, নিয়েছেন নিয়েছেন, সমস্যা নাই। তো আমরা যদি এইটাকে নিই, বেসিক্যালি তাকে কি করা হয়েছে? আমি চিন্তা করেন তো, হাজবেন্ডের জন্য সে এত কিছু করছে, ছেলের জন্য এত কিছু করছে, ছেলেকে বিয়ে দিয়ে ওয়াইফ মানে বউ নিয়ে আসছে, বউ নিয়ে আসছে মানে আমার ছেলে আমার মেয়ে আমার হাজবেন্ড, এগুলো তো পুরনো। তো মেয়ে বৌমা তো নতুন একজন, আরেক আরেক জায়গার ইয়া, তার কাছে তো আমার একটা আলাদা সম্মান থাকতে হবে, তাই না? তো যখন শাশুড়িকে বৌমার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, নির্যাতন করা হলো, তার হাজবেন্ড তাকে করলো, তার মানে কি সে এখানে কিন্তু এই ইন্ডিগনেশন না, ইন্ডিগনেশনের থেকে বড় ফিলিং, সেটা হলো কি কি ফিলিং? সে হিউমিলেটেড হলো, হিউমিলেটেড হলো। হিউমিলেটেড মানে কি? হোয়াট ইজ হিউমিলেটেড? বাংলা বলেন দেখি, হিউমিলেটেড এর বাংলা এবারে। হিউমিলেটেড অপমানিত হলো, অনেক, এটা অপমানিতের থেকে নিগৃহীত হলো, অপদস্থ হলো। বেসিক্যালি তো তাই হলো নাকি? কারো ডাউট আছে? ইয়েস স্যার। নাই। এবং এটা হওয়ার পরে তার মধ্যে তো একটা পেইন হলোই, খারাপ লাগা থাকলোই, কিন্তু তার কি তৈরি হলো? রাগ তৈরি হলো। এরকম রাগ আমি কখনো অনুভব করিনি, এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম রাগ কখনোই গুরুত্বপূর্ণ মানে আমি অনুভব করিনি। এটা রুব্রিক্স কি হবে? অ্যাঙ্গার হিউমিলেটেড আফটার বিং, দেখেন একটা মেডিসিন কার্সিনোসিন, এই যে আমি এখানে নিয়ে নিলাম, এইখানে যখন দিলাম, দেখেন এই 3টা রোগীতে আমার কার্সিনোসিন আছে। হ্যাঁ, শহীদুল ভাই রোগীকে কার্সিনোসিন দিতেন, কিন্তু আপনি যখন পারফেকশনের দিকে যাবেন তখন আপনাকে এইভাবে চিন্তা করে আগাতে হবে। আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? তো ইয়েস স্যার। রোগীকে কার্সিনোসিন 200 একটা ডোজ দেওয়া হলো এবং প্লাসিবো দিয়ে দেওয়া হলো। 15 দিন পরে তিনি আবার আসলেন, এসে বললেন যে কানের ব্যথাটা নাই, হালকা ডিসচার্জের মতন আছে, শরীরের ব্যথা এবং শ্বাসকষ্টটা ঠিক হয়ে গেছে, এর মধ্যে আর হয়নি। এরপর আবার তিনি 2 মাস পরে আসলেন, 15 দিন পরে আসতে বলছিলাম, বেলেডোনার মতন 2 মাস পরে আসলো। তো আমার মনে হলো কি ওষুধ কি ভুল হয়ে গেল? হ্যাঁ বলেন আলিবুদ্দি স্যার, ডক্টর আলিবুদ্দি। স্যার এখানে মর্টিফিকেশনটা কিভাবে? হ্যাঁ, মর্টিফিকেশনটা আমি তো মোটিভেশন নিইনি, আমি এখানে হিউমিলিটি নিয়েছি, আমি অনেক অনেক দূর দিয়ে যাইনি, ঠিক আছে? আছে স্যার। তো কোন জায়গায় ছিলাম? 2 মাস পরে
সে যখন আসলো, আসার পরে বলল যে, আমি বললাম কি ব্যাপার, আপনার তো 15 দিন পরে আসার কথা, ওষুধ তো আগে শেষ হয়ে গেছে, আপনি আসলেন না কেন? তো বলতেছে যে, ডাক্তার সাহেব আমি আসলে আসিনি, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে, তো তাকে আমাকে পুরো টেক কেয়ার করতে হয়েছে, এই কারণে আমি আসিনি। এই যে দেখেন, হাজবেন্ড তাকে হিউমিলেটেড করলো, সেখান থেকে রাগ হলো, তার পরপরই 15 দিন বা 20 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করলো। সে হাজবেন্ডের সেবা করতে যে সেলফলেসনেস হয়ে তার ওষুধের আর প্রয়োজন হলো না, সে ওষুধ নিতে আসার সময় পর্যন্ত পেল না। সেলফলেসনেস, হাজবেন্ডকে সে সেবায় ব্যস্ত থাকলো। এটা কি, হোয়াট ইজ দিস? রেসপন্সিবিলিটি টেকেন সিরিয়াসলি। ডেফিনেটলি পরের ইয়াতে এটাই হলো নেচার লাভ। বুঝতে পারছেন? এটা হলো নেচার লাভ, আমাদের লাভ ফর নেচার, এরকম একটা রুবিক্স আছে না। ওয়াইফরা আমাদের সাবকন্টিনেন্টে, নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন কালচার গুলোতে ওয়াইফদেরকে আমরা মনে করি যে তারা তৈরি হয়েছে হাজবেন্ডদের জন্য, তাই না? পরিবারের জন্য। মানে আমাদের সাবকন্টিনেন্ট, অন্যভাবে নিন না, আমাদের আপারা যারা আছেন তারা সাবকন্টিনেন্টে তৈরি হয়েছে ফ্যামিলির জন্য। সে হিউমিলেটেড হয়েছে, নিগৃহীত হয়ে প্রচন্ড রাগ তৈরি হয়ে গেছে, কিন্তু হাজবেন্ড যেই শয্যাগত হয়েছে অ্যাক্সিডেন্ট করে, তখন সে আবার ডেডিকেটেড হয়ে তার দিকে চলে গেছে। ঠিক আছে, তো এই বিষয়টা পরবর্তী ফলো আপে আমি কনফার্ম ছিলাম যে না, সে কার্সিনোসিনি 100-100। হ্যাঁ, তার মধ্যে এই নেচার লাভ এবং এই যে এটা সে করছে হাজবেন্ডের জন্য, এটাতে আরেকটা জিনিস আসে কিন্তু, ডান্সিং। হ্যাঁ, ডান্সিং, ডান্স করছে, সেটা করতে সে ভালোবাসছে এবং হাজবেন্ডকে সেবা দিচ্ছে, হাজবেন্ডেরও ভালো লাগছে, তাই না? তো যাক, তাকে আর পরবর্তীতে ওষুধ দিইনি, প্লাসিবো দিয়ে ইয়ে করছে এবং সে পরবর্তীতে ভালো ছিল। তো আমি এরপরে আপনাদের সাথে ওই আমাকে যিনি বলেছিলেন ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড, আমি যদিও এটা এর আগে পড়াইছিলাম, যাদের জানা হয়েছে তাদের আবার এটা রিভাইজ হয়ে যাবে, এটা একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো যে ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড। আপনারা হাত তুললে হাতটা নামায় ফেলবেন, পরে নামায়। তো গতকালকে আমরা দেখলাম হচ্ছে ডেলুশন রং সাফার্ড হি হ্যাজ, আর আজকে আমরা দেখবো হচ্ছে ইনজুরি অফ বিং ইনজুর্ড, ইনজুরি অফ বিং ইনজুর্ড, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড। তাহলে ইনজুরি কি কিভাবে হয়? ফার্স্ট কথা, ইনজুরি ইনজুরি কিভাবে হয়, আমি এটা এই বারবার এই উদাহরণটা দিই। সেটা হলো যে আপনি স্কুল বা কলেজে গেলেন, আপনি পড়া পারলেন না, টিচার আপনার হাতে একটা ঠাস করে ব্যাট দিয়ে বাড়ি দিল, এটা কি হলো? এটা কি হলো? হিট। হিট। আর আর কি হলো? এটা হলো হিট না, এটা হলো হার্ট, HURT, হার্ট, আঘাত পাওয়া, HURT। আর আমি সেভ করতে গেলাম, রেজাল্ট দিয়ে টান মারতে গেছি, আমার গালটা এখানে কেটে গেল, কেটে রক্ত বেরিয়ে গেল, এটা কি হলো? এটাই হলো ইনজুরি। তার মানে ইনজুরি মানে হলো একটা, এটা ভালো করে লিখে নেন, মাথার মধ্যে ঢুকায় নেন। ইনজুরি হলো একটা ছেদ বা একটা গ্যাপ, যেখানে কন্টিনিউটি শেষ হয়ে যায়। আমার স্কিনটা কত সুন্দর ছিল, একটা ছেদ পড়ে গেল, তাই না? একটা গ্যাপ হয়ে গেল, আর এই স্মুথনেসটা এই ছেদের এখানে যে আলাদা হয়ে গেল, কন্টিনিউটি শেষ হয়ে গেল। তাহলে ইনজুরি বুঝলেন, হার্ট বুঝলেন। কেউ বাড়ি দিল, একটা ইট ছুঁড়ে মারলো, ওই যে সেদিনের আমার ওই পেশেন্টটা, হ্যাঁ, ল্যাকি কুইন নামের পেশেন্টটা, ওকে কি করলো বন্ধুরা, একটা ঢেল মেরেছিল, ঢেলটা যে পিঠে লাগলো, ওটাতে সে হার্ট হলো, ওটাতে কিন্তু সে ইনজুরি হয়নি। কিন্তু আমি রেজার দাড়ি সেট করছিলাম, এই দাড়িতে একটা চান্স মারতে যে আমার এখানে একটা ছেদ হয়ে গেল, এটা হলো ইনজুরি। তাহলে ডেলুশন বলতে আমরা বুঝি রুগীর, ডেলুশনকে আমরা কি বুঝি, ডেলুশন বলতে আমরা কি বুঝি, রুগী যেটা মনে করে, যেটা ফলস বিলিভ, ভ্রান্ত ধারণা,
রোগীর কাছে মনে হবে বাস্তব ঘটনা, কিন্তু আপনি ডাক্তার, আপনার কাছে মনে হবে যে না, ঘটনাটা সত্যি না। রোগী যেটা ভাবতেছে এটা তার মস্তিষ্ক প্রসূত ঘটনা, যেটা বাস্তবে মোটেও সত্য না, কিন্তু সে যা বলতেছে সেটা সে সত্য মনে করছে, আপনার কাছে মনে হচ্ছে সেটা পুরোটাই ভুল। ঠিক আছে? তো ইনজুরি মেডিকেল টার্ম, ইনজুরি শব্দটা মেডিকেলি লেখা হয়, তো মেডিকেল ইনজুরি মানে হচ্ছে কি, ত্বক বা টিস্যু ক্রমান্বয়ে ক্ষতি সাধন হওয়া। আর ডিকশনারিতে ইনজুরি মানে দেওয়া আছে শারীরিক ক্ষতি, অনিষ্ট বা হানি হওয়া। দ্বিতীয় আরেকটা অর্থ দেওয়া আছে কারো অধিকার লঙ্ঘন করা। তৃতীয় আরেকটা দেওয়া আছে কারো বা কোনো বিষয়ে অন্যায়, অবিচার, অনাচার করা। ঠিক আছে? এই রুব্রিক্সের পরবর্তী অংশ হচ্ছে ইজ বিইং। দেখেন ইজ বিইং, ইনজুরটা বাদ দেন, শেষের অংশ দেখেন বিইং, ইজ বিইং। ইজ বিইং মানে কি, ইজ বিইং মানে চলমান, প্রক্রিয়াধীন, বর্তমানে ক্রিয়াশীল, কোন একটা ঘটনা বা কোন একটা অ্যাকশন চলছে, এটাই হলো ইজ বিইং। আর ইনজুরির ক্ষেত্রে গতকালকে যেরকম রং সাফার্ডের আমি অ্যাট্রিবিউট বললাম, আজকে এরকম ইনজুরির দুইটা অ্যাট্রিবিউট থাকে, দুইটা বৈশিষ্ট্য থাকে। ইনজুরির মধ্যে একটা কি থাকবে, ব্রিজ থাকবে। ব্রিজ মানে হচ্ছে ফাটল থাকবে, ছেদ থাকবে, চেরা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে 2 নাম্বার ইয়ে হলো পেইন থাকবে। তাহলে এখন ব্রিজ কাকে বলে, ব্রিজ বা ফাটল কাকে বলে? ব্রিজ মানে হচ্ছে অগ্রগতিতে সাময়িকভাবে বা অস্থায়ীভাবে বিরতি দেওয়া, এটা হলো ব্রিজের অর্থ। সামনের দিকের পথ চলাটা কিছুটা থেমে যাওয়া, এটা একটা মানে। আরেকটা মানে হচ্ছে আইন না মানা, বাধ্যবাধকতা লঙ্ঘন করা। তৃতীয় মানে হচ্ছে একটা ভাঙ্গা বা বিচ্ছিন্ন বা বিদীর্ণ অবস্থা বা ক্ষেত্র। চতুর্থ নাম্বার হচ্ছে যে আমাদের মধ্যে একটা রিলেশন। হ্যাঁ, আজকে আপনারা সার করছেন, ভাই ভাই করতেছেন, কালকে মুখই দেখতেছেন না, মানে কি আমাদের সম্পর্কটা ছেদ ধরে গেল, ফাটল হয়ে গেল, এটাকেও কিন্তু ব্রিজ বলে। তো আমরা ব্রিজ বললাম। দ্বিতীয় অ্যাট্রিবিউট হচ্ছে পেইন। পেইন কি? পেইন হচ্ছে শারীরিক বা মানসিক অস্বস্তি সহ বেদনা, এটা হলো পেইন। পেইনের মানে আইদার ফিজিক্যাল হতে পারে অথবা মেন্টাল হতে পারে, বা বোথ ফিজিক্যাল অথবা মেন্টাল হতে পারে। অস্বস্তি সহ বেদনাটা হলো পেইন। বুঝতে পারলাম? তাহলে ইনজুরি মানে হলো লোকসান হওয়ার, ক্ষতি হওয়ার বা কোনো প্রকার ড্যামেজ হওয়ার বিষয় আর কি। হ্যাঁ, এখানে তার কোয়ালিটি, তার কমফোর্ট নষ্ট হয়ে যায়। ধরেন আপনি কারো বিরুদ্ধে কিছু বললেন, সে চটে গেল, মামলা করে দিল। সে কেন মামলা করলো? আপনি উল্টাপাল্টা কথা বললেন। হ্যাঁ, আপনি বললেন অমুক রাজাকার, অমুক অমুক, তার হাতে ঘা লেগে গেল। সে তখন কি করবে? মানহানি মামলা করবে। কেন মামলা করলো? সে মনে করছে যে আপনার কথাতে সমাজে তার সম্মান কিছুটা কমেছে, সামাজিক ভাবে সে হেয় প্রতিপন্ন হয়েছে, তার সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে সাফারিং এর কি আছে? এখানে কি তার সাফারিং হয়েছে? কি মনে হয় আপনাদের, তার কি সাফারিং হয়েছে? এখানে তার মান সম্মান নষ্ট হয়ে গেছে, এজন্য সে মানহানি মামলা করেছে। এখন ধরেন আপনি সবজি কাটছেন, একটা শশা কাটছেন, ছিলছেন, ছিলতে যে আপনার আঙ্গুল কেটে গেল, অসাবধানতাবশত আঙ্গুল কেটে গেল, কেটে গেল, গাল কেটে গেল, একটু আগে যেরকম বললাম, এটা হলো ইনজুরি হয়ে গেল। ওই সময় আপনার সাফারিং এর ভয় আসবে। ঠিক আছে? ওই সময় আপনার সাফারিং এর এক ধরনের ভয় হয়তো আসবে। আপনি দেখা যাচ্ছে যে এরকম মনে হতে পারে যে আমার গাল তো কেটে ফেলছি, এটা তো দাগ হয়ে গেল, মানে আমার নর্মাল কোয়ালিটিটা থেকে কিছুটা কমে গেল, এরকম মনে হবে। মানে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ সেন্স চলে আসবে, নেগেটিভ ইম্প্যাক্ট। যখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তখন আমরা বলি ইনজুরি। আমি আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে দিলাম, আপনি মানহানি মামলা করে দিলেন, তার মানে কি? নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে এই আমার কথাতে আপনার মান সম্মানের নেগেটিভ ইম্প্যাক্ট সমাজের উপরে পড়েছে, লোকজন আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা নিচ্ছে, তাহলে এটা ইনজুরি হয়ে গেল। ঠিক আছে? তো আমি আরেকটা উদাহরণও দিই, যে আমরা ক্রিকেটারদের দেখি, সাকিব আল হাসান যখন খেলতো, কবজি মচকে যাওয়ার কারণে সে ইনজুর্ড হয়ে গেছে। এই ইনজুরের কারণে সে আজকে আর খেলতে পারবে না।
ইনজুরি যদি ছাড়ে তাহলে আগামীকালকের ম্যাচ সে খেলবে। আমরা বলি না ইনজুরিতে পড়ে গেছে, অমুক ইনজামুল হক ইনজুরিতে পড়ে গেছে, তার মানে সে কিন্তু শারীরিকভাবে সুস্থ, বলা যায় 99% সুস্থ। হ্যাঁ, শুধুমাত্র তার এই রিস্টটা মস্কে গেছে, এই কবজিটা মস্কে গেছে, মস্কে যাওয়ার কারণে তার একটা ইনজুরি হয়ে গেছে। এই কারণে সে 100% ফিট না। সে খেলায় শতভাগ স্বতঃস্ফূর্ততার সাথে পারফর্ম করতে পারবে না। হাতে কবজি ইয়ে হয়ে গেছে, একটা বল যদি ধরলো, ক্যাচ ধরতে গেলেও লাগবে অথবা ব্যাট চালাতে গেলেও লাগবে, এই কারণে সে 100% পারফর্ম করতে পারবে না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা নোট আপনারা লিখে রাখেন, যখন আমি আমার 100%টা দিতে পারবো না, যখন আমি আমার 100%টা দিতে পারবো না, মানে শতভাগ পারফর্মটা করতে পারবো না, ঠিক আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্রিজ কন্ডিশন আসে। ব্রিজ মানে কি বললাম একটু আগে? ব্রিজ কি বললাম? স্থায়ী অস্থায়ী বিরতি, সামনের দিকে চলার পথে যে কিছুটা থেমে যাওয়া, একটা ভাঙ্গা বা বিদীর্ণ অবস্থা বললাম না, বা একটা ফাটল আসে, ঠিক আছে, একটা ফাটল আসে, তখন ইনজুরি হয়। বুঝতে পারলেন না? যখন আপনি আপনার 100% পারফরমেন্স দিতে পারবেন না, রোগীর ভাষ্যে যখন আপনার মনে হবে যে সে 100% পারফরমেন্স দিতে পারতেছে না, করতে পারতেছে না, বা তার কাজের মধ্যে একটা ব্রিজ কন্ডিশন চলে আসছে, তখন সে ইনজুরিতে পড়ে যাচ্ছে। গত 2-3 মাস ধরে নাক বন্ধ হচ্ছে, সর্দি কাশি হাঁচি, এর অর্থ কি? রোগী এসে বলে না, ডাক্তার সাহেব আমার 3 মাস ধরে নাক বন্ধ, ওই দেখেন মুখ দিয়ে নিঃশ্বাস নি, গলা শুকায় আসে, আর হাঁচি আর কাশি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে স্বাভাবিক জীবনে সে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে না, বাধাহীন ভাবে শ্বাস নিতে পারছে না, আরামের সাথে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। কারণ কি? তার নাকটা বন্ধ। এটাতে কি হচ্ছে? তার কমফোর্টটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি? তার কমফোর্টে ইনজুরি হলো। এই জন্য এই ভাষ্যটাকে, এই ভাবনাটাকে আমরা নিতে পারবো ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড। ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড। এরপরে দেখেন আরো দুই একটা কথা বলি, তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে। কেউ কিছু বলছেন নাকি? হাতটা তুললেন নাকি? বুঝতে সুবিধা হবে। আরো দুই একটা উদাহরণ দিই। রুগী বলছে, ডাক্তার সাহেব গতকাল থেকে আমার গলা ব্যথা, আমি খেতে পারছি না, কথা বলতে পারছি না, হ্যাঁ, গলায় লাগছে, ঢোক গিলতে পারছি না, ও কি ব্যথা, মরে গেলাম। গরম পানিতে একটু লবণ দিয়ে গার্গেল করছি, আর সব টোটকা যা যা আমার মা বলতেন সেগুলো সব করছি, কিন্তু কিছুতেই কিছু কমছে না। এই মধু খেলাম, তুলসী রসের দিয়ে করলাম, মা যা যা বলেছে, আমাকে মা শিখাই গেছে যে আদা রস বাটা খাইতে হবে, সেটাও করছি। তো ডাক্তার সাহেব আমি তো অ্যালোপ্যাথি তো খাই না, ঠিক আছে। এই ছোট্ট কথা এসে রুগী বলছে, কি কি আমরা নিতে পারি বলেন? শিখলাম সব তো খালি সিয়ামই বলবে, আর কেউ বলবে না। বলেন, আবার বলবো গল্পটা? বলেন কি কি আসলো এখান থেকে? কি আছেন আপনারা না ঘুমাই গেলেন? হ্যালো স্যার এখানে স্যার ইনজুরি হবে স্যার, ডিলুশন ইনজুরি অফ বিং, আর আর কি বলে? ট্র্যাডিশনাল আর প্রিজুডিস ট্র্যাডিশনাল স্যার, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে স্যার। প্রিজুডিস ট্র্যাডিশনাল। কেন প্রিজুডিস ট্র্যাডিশনাল হলো? স্যার এখানে আছে মানে বংশ পরম্পরায় চলে আসছে, মানে আমার আম্মু যেটা বলেছে আমি সেটা ধরে রেখেছি স্যার। থ্যাংক ইউ, খুব সুন্দর। আর আমার এখান থেকে এখানে ব্যথা, ডাক্তার সাহেব এই যে দেখেন, এই যে এই জায়গা থেকে এইখানে ফোলা, এটা কমিউনিকেটিভ। থ্যাংক ইউ, কমিউনিকেটিভ।
আগে উফ কি ব্যথা! আর ডাক্তার সাহেব ডোক গিললাম, ব্যথায় মরে গেলাম। কি এটা? এক্সাগারেশন। এক জায়গায় আসলে ব্যথা করছে। এটা হচ্ছে লেমেন্টিং পেন উইথ দা লেমেন্টিংটা আমি এর আগে পড়াইছিলাম। লিখছি এটা কিন্তু খুব কমন। স্যার মিনিংটা বলেছিলেন যে মানে প্রমাদ, কিন্তু এটা পড়াননি। পড়াইনি কখনো? আচ্ছা, লেমেন্টিং নেক্সট একদিন ক্লাস করবো, খুবই মজা। এটা ডক্টর মোহন্তি স্যার তো এত সুন্দর করে দেখাতেন। আর মানে ওনার এটার মনে হয় প্রিয় রুব্রিক ছিলেন, প্রায় ইয়ার কেসের মধ্যে লেমেন্টিং তিনি খুঁজে খুঁজে বাইর করতেন। লেমেন্টিং চিনলে খুব ভালো যায়। এই এই রূপ এই এটা হলো ল্যাকেসিসের প্রেজেন্টেশন। আমি একটু আগে যেটা বললাম এটা হলো ল্যাকেসিসের প্রেজেন্টেশন। আরেকটা একটু বলি। রুগী ঢুকে, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, একটু ভাবটা নিয়ে। হ্যাঁ ডাক্তার সাহেব, কয়েকদিন থেকে গলা ব্যথা করছে, লবণ গরম পানি দিয়ে একটু ভ্যাপার নিলাম, একটু গার্গিল করলাম, এসব অনেক কিছু করলাম, কিন্তু ভাবলাম আপনার কাছ থেকে একটু ওষুধ নিয়ে আসি। হ্যাঁ দেখছি অ্যালোপ্যাথি ওইদিকে গেলাম, যে দেখি দোকান বন্ধ, তো ভাবলাম যে আপনার কাছ থেকে যাই, দেখি হোমিওপ্যাথিতে গলা ব্যথার কিছু ওষুধ টষুধ আছে নাকি, দেখি আছে আপনার কাছে কিছু। দেখেন যদি থাকে। কি হবে স্যার বলবো? হ্যাঁ শিওর। প্লাটিনা প্লাটিনা তো প্লাটিনাম। আরে বাবা, রুব্রিক প্লাটিনা তো বুঝলাম, রুব্রিক সি হেল এইট ফর এইড। 8 পরে আগে কি প্রথমে কি বললো? কদিন থেকে গলা ব্যথা? injury being injured, হ্যাঁ ডেলুশন ইনজুর, help calling for হ্যাঁ ডেলুশন ইনজুর অফ বিং ইনজুরড, তারপরে শ্রিকিং এইড ফর। seeking aid for, exactly, thank you, seeking aid for মানে এই ডেলুশন হেল্প করেন ফর সিকিং এইড ফরে কিন্তু সিঙ্গেল মেডিসিন প্লাটিনা এই রেপার্টরি গুলোতে দেওয়া নাই। আর কি? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ego, কেমন আছেন? ভালো আছেন? কি রেফারেন্স অ্যারাউন্ড দোজ? আমরা প্লাটিনা পড়েছিলাম, ভুলে গেছি তাই না? এই যে আমরা নিয়ে নিলে দেখেন এই সিকিং এইড এর মধ্যে এখানে দেখাচ্ছে না কেন, কিসে গেল? রেফারেন্স অ্যারাউন্ড দোজ, এটা প্লাটিনা আর কি। ডেলুশন ইন, ও আমি তো ভুল রুব্রিক্স নিয়ে নিয়েছি, সরি। ডেলুশন ইনজুরি অ্যাবাউট টু রিসিভ নিয়ে নিয়েছি, সরি। এটা হবে ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড। এই যে রুব্রিক যেটা পড়ালাম সেটাই তো আমরা আলোচনা করছি, তাই না? প্লাটিনা। রুগী এসে বলতেছে আবার ধরেন, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, এবার অত বেশি রেফারেন্স না, গলা ব্যথার জন্য আসলাম, গতকাল থেকে ব্যথা করছে, কিছু খেতে পারছি না, ঢোক গিলতেও পারছি না, ব্যথার ওষুধ বাড়িতে ছিল কিন্তু আমি খেলাম না, আপনার কাছে এলাম। হ্যাঁ আপনার কাছে তো আসি সবকিছু খেতে। তো পরশুদিন আমার একটা কনফারেন্স রুমে ছিলাম, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে এসি খুব ঠান্ডা ছিল, তো তার মধ্যে আবার সেখানে পানি টানি খেতে দিল, সেটাও ঠান্ডা ছিল। তো রাত্রে আসলাম, খাবারও ঠান্ডা ছিল, তো ভাবলাম যে একটু গরম পানি খাই, গরম পানি গার্গিল করে ইয়ে করলাম, কমলো না। এখন আপনি দেন ডাক্তার সাহেব, কি হবে? হেল্প কলিং ফর। না এটা হেল্প কলিং ফর হলো না তো, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড তো থাকলোই, তাই না? এটা তো আমাদের কমন, এটা নিয়ে যেহেতু আমরা স্টাডি করছি, নতুনরা মনে বুঝতে পারছে না, গালি দিচ্ছে। ডিলিউশন রং সাফার্ড। ডিলুশন রং সাপার্ট না, রং সাপার্ট না, এটা রং না, রঙের অ্যাট্রিবিউট গুলোর সাথে এটা মিলবে না, ঠিক আছে? এইখানে যেটা হলো, তার এই প্রবলেম গুলো কোত্থেকে পেলো, এটা এই রুব্রিক্সটা আমাকে পড়ানো দরকার, এটা আমি পড়াবো। তার এই প্রবলেম গুলো কোত্থেকে আসলো? ওই যে ঠান্ডা পানি খেলো, এটা ঠান্ডা পানি খেলো, রুম ঠান্ডা ছিল, কনফারেন্স রুমে গেছিল, সেখানে এসিটা ঠান্ডা ছিল,
আবার রাত্রে খাবার ঠান্ডা দিয়েছে, তার মানে কি তার সারাউন্ডিং এ যা কিছু আছে, সেখান থেকে সে ইনজুর্ড হলো। তাহলে এটা রুব্রিক্স হচ্ছে ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড সারাউন্ড বাই হিজ, এই রুব্রিক্সটা ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড সারাউন্ড বাই হিজ। তারপরে কি আমি বাড়িতে ওষুধ ছিল, আমি ওষুধ খাইনি, ভাবলাম আপনার কাছে এসেই খাই, বাড়িতে ওষুধ ছিল খাইনি, কেন খাইনি? ওষুধ কেন খাইনি? আমার তো ব্যথার বডি ছিল। ফেয়ার অফ বিং বিট্রিড স্যার। ফেয়ার অফ বিং বিট্রেড এর থেকে ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড নেই, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড। ওই ওষুধ খেলে আমি ইনজুরিতে পড়ে যাব। আর এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে আমি এগুলো ওষুধ খাওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আমি হলাম হাই স্পিডেড, আমার স্পিডকে আমি লো করতে দিই না। এই রুব্রিক্স গুলো আমাদের একটু ভালো করে পড়া দরকার, তাহলে আমরা খুব ভালো হবে। এটা হলো হাইসোমাস। ভাই এটা দেখায় না কেন? আচ্ছা, এটা ওপেন হচ্ছে না সামহাউ। এটা হলো হাইসোমাস। এই কয়টা রুব্রিক্স নিলে হাইসোমাস আসবে, ঠিক আছে? আরেকটা রোগী এসে বলছে, ডাক্তার সাহেব আমাকে 2-1 পুড়িয়া ওষুধ দেন তো। কেন? গতকাল থেকে আমার গলা খুব ব্যথা করছে, তার সাথে সর্দি লাগছে, একটু জ্বর ভাব আছে। তো গতকালই ভাবছিলাম দোকান বন্ধ করতে দেরি হয়ে গেল, তাই আর আসা হলো না। রাত্রে 8খানা ট্যাবলেট খাইলাম, অর্ধেক প্যারাসিটামল খাইলাম, একটু খাবার টাবার খাইলাম, ভাবলাম কালকে সকালে যে আপনার সাথে দেখা করব। কেন অর্ধেক কেন খেলেন? পুরো প্যারাসিটামল কেন খেলেন না? বা পেন কিলারটা কেন খেলেন না? ডাক্তার সাহেব, আমি তো জানি এই প্যারাসিটামল বা এই পেন কিলার খেলে ওষুধ এগুলা খাওয়া ক্ষতিকর, যত কম খাওয়া যায় ততই ভালো আর কি। তাহলে কি হবে? স্যার বার্গেনিং, ব্রায়োনিয়া। ভেরি গুড দেখেছেন, বার্গেনিং এরা শিখে গেছে। আজকে কি বাসা যায় নাই নাকি? আর কি আসলো রুব্রিক্স? আমি এটাকে বন্ধ করে আবার চালু করি। আর কি রুব্রিক্স আসলো? সিয়াম তো একটা বললো, আর কি আসলো? ফিয়ার পয়জন অফ বিং। ফিয়ার পয়জন হলো না, মানলাম না। আমরা ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ডটা নিলাম, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড, তারপরে নিলাম হচ্ছে বার্গেনিংটা তো বুঝতে পারছেন, নতুনটা বুঝতে পারবে না। আরেকটা হলো কি বিজনেস টক্স অফ, দোকান বন্ধ করে রাখে আসতে পারিনি, ভাবলাম সকালবেলায় যাব, ঠিক আছে? বিজনেস টকিং বিজনেস অফ, তাই না? টকিং TALKING টকিং বিজনেস অফ, ঠিক আছে? আর কি নিতে পারি? আরটা হলো এই যে অর্ধেকটা খেলাম, ক্ষতি হয়ে যাওয়ার ভয়, ফেয়ার ইনজুরি, ঠিক আছে? মূল জায়গাটা হলো এটা হলো তার এক ধরনের কেয়ারফুলনেস, ঠিক আছে? কেয়ারফুলনেস, ফুলনেস আমরা নিয়ে নিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে ব্রায়োনিয়া। তাও আসে না, সালফারাসের সাথে ফেয়ার ইনজুরি নিতে হবে, হ্যাঁ, নিলে চলে আসবে। আচ্ছা, যাক, আমরা আরেকটা একটু ভার্সন শুনি। সেটা হলো, ডাক্তার সাহেব সকালবেলা থেকে খুব গলা ব্যথা করছে, আর জ্বর ভাব, গা হাত পায়ে ব্যথা করছে, পানি খেতে গেলেও গলায় ধরছে, পানি গিলতে গেলেও গলায় লাগছে, কড়া করে ওষুধ দেন তো, আজকে রাত্রে যাতে কমে যায়, হ্যাঁ, আজকে রাত্রের মধ্যে যাতে কমে যায়, কালকে সকালে আবার অফিসে যেতে হবে। রুব্রিক্স কি হবে? মেডিসিন কি হবে? আবার বলবো, carried desire to be carried, sir. Carried desire to be carried fast. ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ঠিক আছে, ধন্যবাদ। ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, দেখেছেন দীর্ঘদিন লেগে থাকলে কত সুন্দরভাবে রুব্রিক্স নেওয়া যায়। আর কি? গলা ব্যথা, ডেলুশন ইনজুরি তো আছে স্যার। হ্যাঁ, ইনজুরি তো আছে, ইনজুরি অফ বিং ইনজুর্ড। তাহলে মেডিসিন কি হবে?
হ্যাঁ রাষ্ট্রক্স Arsenical rocks. হ্যাঁ রাস্তা, Oh, ঠিক আছে। ছোট ছোট জায়গা আমরা ভাবনা ছাড়াও এইভাবে কিন্তু ছোট ছোট স্টেটমেন্ট নিয়েই আগাতে পারি। আরেকটা বলবো, আরেকটা এটা বলেই শেষ, পরের আলোচনায় চলে যাব। পেশেন্ট আসছে, চেয়ারে বসেই মুখ খুলে দেখাচ্ছে, ডাক্তার সাহেব দেখেন তো গলার মধ্যে কাটা কাটা বোধ হচ্ছে, ঢোক গিলতেই লাগছে, কি হলো একদম চোখে মুখে আতঙ্ক, ভয় ভাব। হ্যাঁ, বাড়িতে বউকে দেখালাম, মেয়েকে দেখালাম, কাজের মেয়েকেও দেখালাম, ওরা কিছু বুঝতে পারলো না। দেখেন তো কি হলো। আমার মেয়ে বলল কি যেন একটা ট্যাবলেট, কি যেন নাম, ওইটা দিল, ওটা খেলাম, খায়ও কিছু কাজ হলো না। তাহলে কি হবে? ছোট্ট জায়গা, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড তো আছেই, এরপরে ওগুলো বলেন। এই ক্লাস কি খারাপ লাগছে আপনাদের? এই 2 থেকে 3 জন সারা শব্দ করছেন, অন্যজন ঘুমায় যাচ্ছেন। না স্যার, স্যার ভালো লাগছে, স্যার, করেন। মেডিসিন মনে হলো স্ট্যামোনিয়াম, কিন্তু রুব্রিক্স বলতে পারছি না। হ্যাঁ, এই তো স্টামোনিয়াম ধরে ফেলছে। স্যার, আর এটা রুব্রিক্স, মনে- লাইট ডিজায়ার ফর স্যার। হ্যাঁ লাইট ডিজায়ার ফর, থ্যাংক ইউ। LIG লাইট। ফ্রাইটেন্ড ইজিলি, আর ফ্রাইটেন্ড ইজিলি, ফ্রাইটেন্ড ইজিলি, হ্যাঁ ফ্রাইটেন্ড ইজিলি কাজের মেয়েকেও যেও দেখাচ্ছে। তাহলে চিন্তা করেন কিরকম ফ্রাইটেন্ড। FRI ফ্রাইটেন্ড মানে কি? FRIGH ফ্রাইটেন্ড ইজিলি, awakens terrified, knows no one, cleans near those। এই রূপটা কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। যাকে বাচ্চা তাকে, স্টামোনিয়াম বাচ্চা কি করে? স্টামোনিয়াম বাচ্চা আর ডাক্তারের কাছে কেন যেতে চায় না? কারণ আগের বারে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ইনজেকশন দিয়ে দিয়েছিল। এই হোমিও ডাক্তারের কাছে গেলেও তো হোমিও ডাক্তার ইনজেকশন দিয়ে দেবে, এই কারণে সে চেম্বারে ঢুকবে না। কিন্তু যখন ঢুকে পড়েছে আপনার চেম্বারের যে বেড আছে পাশে বা ডেস্কের উপরে, যখন তাকে রাখা হয়েছে, আপনি যখন তার কাছে গেছেন, সে এতই ভয় পাইছে যে সে আপনার কাছ থেকে কোথায় পালাবে, সে উল্টা আপনাকে জাপটে ধরছে। এটা হলো সেই রুব্রিক্স। ফ্রাইটেন্ড ইজিলি, অ্যাওয়েকেন টেরিফাইড, knows no one, is screaming, clings to those near, তার কাছে যে আসে তাকে জাপটায় ধরে, ঠিক আছে। আর কি হতে পারে? অ্যাংজাইটি ডার্কিন এর সাথে নিয়ে নিলে, এমনি তো স্টামোনিয়াম আসছে, এর সাথে আপনি যদি অ্যাংজাইটি ডার্কিন নিয়ে নেন তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আমরা বুঝে গেলাম তাহলে ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুরড, যিনি বলেছিলেন তিনিও বুঝে গেলেন আশা করি। বুঝতে না পারলে ভিডিও দেখে নেবেন আর নোটগুলো করে নেবেন। এরকম গোছানো ভাবে তো কোথাও নাই, এটা আপনাদের কালেকশনে থাকবে, আলাদা ডায়েরি করবেন, আলাদা খাতা করবেন। তো আমরা আমাদের ইয়েতে চলে আসি। আমরা পরবর্তী যে রুব্রিক্স আলোচনা করব সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি টেকিং টু সিরিয়াসলি। আমরা কার্সিনোসিনের অ্যাঙ্গেলে, আঙ্গিকে আমরা এই আলোচনাটা করব। কি আলোচনা করব? রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি। এটা কি? রেসপন্সিবিলিটি মানে কি? রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, ডিউটি মানে কর্তব্য, ডিউটি মানে ওই দায়িত্ব কর্তব্য একই। তাই কিন্তু আমাদের রেপার্টরিতে রেসপন্সিবিলিটি দিয়েও রুব্রিক্স আছে, ডিউটি দিয়েও রুব্রিক্স আছে। আজকে আমরা রেসপন্সিবিলিটিটাই দেখি। তো রেসপন্সিবিলিটি মানে হলো দায়িত্ব, ঠিক আছে। রেসপন্সিবিলিটি হচ্ছে একটা পজিটিভ গুণ। রেসপন্সিবল হওয়াটা একটা কিন্তু গুণ না। আপনি ধরেন যে একদম মানে হেলা ফেলা করে কাজ করেন, এটা কি গুণ হলো? ওটা হলো বদ অভ্যাস। তো যে রেসপন্সিবল, এটা একটা পজিটিভ গুণ। তো মোরাল বা নৈতিক, লিগ্যাল বা আইনি বা মানসিক জবাবদিহিতা তথা অ্যাকাউন্টেবিলিটি থাকে রেসপন্সিবিলিটির মধ্যে। কি থাকে? মোরাল, লিগ্যাল আর অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটা জিনিস থাকে রেসপন্সিবিলিটির মধ্যে। তো একজন রেসপন্সিবল ব্যক্তির মধ্যে তিনটা অ্যাট্রিবিউট থাকে। কয়টা অ্যাট্রিবিউট? তিনটা। অ্যাট্রিবিউট মানে কি? গুরুত্ব বা বৈশিষ্ট্য। কি কি? একটা লিখে নেন। 1 নাম্বার বিশ্বস্ততা, 2 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। 3 নাম্বার হচ্ছে নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি। তাহলে এই তিনটা অ্যাট্রিবিউট থাকে। কি কি থাকে? বিশ্বস্ততা, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, 3 নাম্বার হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। তো
এই রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটির সেন্স মূলত এই তিনটা গুণাবলীর সংমিশ্রণে তৈরি হয়। রেসপন্সিবিলিটি কর্তব্যের মতোই বা ডিউটির মতোই কোনো বাধ্যবাধকতা নাই। রেসপন্সিবিলিটির মধ্যে আপনি ডিউটির যেটা থাকে, ডিউটি এবং রেসপন্সিবিলিটি দুইটা ওয়ার্ড। তো রেসপন্সিবিলিটির মধ্যে ডিউটির মতন কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি কাজ যেখানে আপনি অ্যাকাউন্টেবল থাকবেন, যেখানে আপনি অ্যানসারেবল থাকবেন। ঠিক আছে, এই রুব্রিক্সের পরবর্তী কি পরবর্তী অংশ হলো টু। টু মানে কি? টি ডবল ও, টু মানে এক্সক্লুসিভলি, আরো আরো, তাই না? টু এর বাংলা করলে এরকম হয়। আর সিরিয়াস মানে কি? সিরিয়াসলি। সিরিয়াসলি মানে হচ্ছে, সিরিয়াসলি মানে খুব সিরিয়াসলি, মানে খুব সিনসিয়ার ভাবে, সিরিয়াসলি মানে খুব আন্তরিক ভাবে। তো সামগ্রিকভাবে এই রুব্রিক্স এর অর্থ করলে দাঁড়ায় যে এই ব্যক্তি তার দায়িত্বগুলোকে খুব গুরুত্ব সহকারে নেওয়ার গুণের অধিকারী। তার যে দায়িত্ব সেগুলোকে সে খুব সিনসিয়ারলি নেয়, খুব আন্তরিক ভাবে নেয়, সিনসিয়ার ভাবে নেয়, এরকম গুণ তার মধ্যে আছে। এই ধরনের ব্যক্তি সাধারণত তাদের কাজগুলো করতে 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 তার সাধ্যের বাইরে করে ফেলে, বিয়ন্ড হিমসেলফ, তার নিজের বাইরে করে ফেলে। তো রেসপন্সিবিলিটি পালনে ব্যর্থ যদি হয় তাহলে এরা অনেক বেশি এফেক্টেড হয়ে যায়। বুঝতে পারছেন? একটা কেস শেয়ার করি তাহলে আরেকটু ভালো হবে। কেসটা খুব পিকুলিয়ার টাইপের কেস, আপনারা এরকম ঘটনা পাওয়া যায়, আপনারা ভেরিফাই করে কেস ইয়ে করতে পারবেন। কেসটা ভালো করে শোনেন। একটা মহিলা আসছে, মহিলার বয়স 55-র মতন। তিনি চেম্বারে ঢুকেই কিছু আমি না বলতেই উনি কথা বলা শুরু করলেন, কমপক্ষে নন স্টপ 15 মিনিট। আমাকে কথা বলার সুযোগই দিল না। তার জীবনের নানান কথা বলছে, একটার পর একটা বলে যাচ্ছে। কয়েকবার তাকে থামানোর চেষ্টা করতেছি, ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করতেছি, কিন্তু কে শুনে তার কথা। অর্ডার, ডিজায়ার টু বি অর্ডার। তিনি একটার পর একটা ঘটনাক্রম আমাকে বলছেন লাইন বাই লাইন। আমি তার অত লিখে আপনাদেরকে বলতে পারতেছি না, আমি অল্প অল্প করে আমার মতন করে বলতেছি। একদম তিনি স্টেপ বাই স্টেপ, এরপরে এই, তারপরে ওই, যেটা অর্ডার ডিজায়ারের কথা বললাম ওই স্টাইলে আর কি কথা। তো কোন ক্রমে আমি তাকে লাইনে আনতে পারতেছিলাম না, তিনি শুরু করছেন আর থামতেই চাচ্ছেন না। তার অনেক স্মৃতির কথা বলতেছে, আর সেই প্রত্যেকটা কথা তার চোখে মুখের মধ্যে এক্সপ্রেশন গুলো ফুটে উঠছে। আমার কাছে মনে হলো এই বেচারা মেলা দিন পরে এমন একজনকে পাইছে যে তার কথা শুনছে। অনেকেই আমাকে হয়তো পছন্দ করে, আমি অনেক ভালো লিসেনার, আমি অনেক শুনি, যদি এখন ধৈর্য অনেক কমে গেছে, কিন্তু একটা সময় তো আমি শুনেই যেতাম ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে কথা, 2 ঘন্টা ধরে কথা বলছি, গল্প শুনছি, একটা ওয়ার্ডও বলিনি, শুনেই যাচ্ছি, এরকম হয়। তো আমার কাছে মনে হলো যে ইনি খুব, মানে আমাকে কথা বলে খুব শান্তি পাচ্ছে। ঠিক আছে, শান্তিটা পাও বাবা, ওষুধে শান্তি পাও আর না পাও, কথা বলে তো শান্তি পাও। এই টেন্ডেন্সি একজন ডাক্তারের থাকা উচিত। তো যাক, তিনি বলছেন তার ঘাড়, পিঠ এবং জয়েন্টে ব্যথা, সারা শরীর চুলকায়, সেরকম দানাদার কিছু নাই কিন্তু শরীর চুলকায়, চুলকাতে চুলকাতে একদম চামড়া উঠে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে এত এত সমস্যা নিয়ে আপনি আপনার এই দৈনন্দিন কর্মকাণ্ডগুলো কিভাবে করেন? তো রোগী বলছে, ডাক্তার সাহেব আমার ডিভোর্স হয়ে গেছে, 32 বছর হলো, তখন থেকে আমি 2 বাচ্চাকে নিয়ে থাকি, তারপরে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসলাম, আমার সবকিছুর জন্য আমার বাপ ভাইয়ের উপরে নির্ভর করতে হতো, তাদের কাছে হাত পাতে হতো। তো আমি পরে সিদ্ধান্ত নিলাম আমি আর ইয়ে করবো না, আমি জব করব। আমি ঢাকায় চলে গেলাম, বাচ্চাদেরকে নিয়ে ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে আমি একটা প্রাইভেট ক্লিনিকে জব নিই। ছেলেদের কে তো বড় করতে হবে, তাদের অনেক খরচ, এই জন্য আমি প্রতিদিন ওভারটাইম করি। এভাবে আমি আমার ছেলে মেয়ে, মানে ছেলেদের, দুটো ছেলে আর কি, ছেলেদেরকে বড় করতে থাকি। এরপরে ছেলে বড় হলে বড় ছেলেকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে সে তো জব টপ করেনি, পড়ালেখা করিয়েছি। তো ছেলে বললো যে ব্যবসা করব। ব্যবসার জন্য তাকে একটা সমিতি থেকে একটা লোন, ওর নামে লোনটা তুলি আর আমি গ্যারান্টার হয়ে একটা লোন তুলে তাকে ব্যবসায় লাগাই দিই। কিন্তু বিয়ের কিছুদিন পর পরই এই ছেলে আমার সাথে ঝগড়া বিবাদ করা শুরু করলো। এখন সে ভিন্ন হয়ে যেতে চায়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে আলাদা করে দিই, সে আলাদা বাসায় থাক, আর ঋণের আলাদা হয়ে যাক, আর ব্যবসা থেকে যেটা ইয়ে হয় সে ঋণের কিস্তি শোধ দিক।
কিন্তু আমার ছেলে করলো কি, ওই ঋণের সমিতির লোকজনের সাথে ঘুষ ঘাস দিয়ে ওই ঋণ গ্রহীতায় তার নাম কেটে দেয়, আমার নাম পরিবর্তন করে দেয়। যে আমাকে জোর করে, আমাকে আর আমার ছোট ছেলেকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু তারপরে ভাবছিলাম যে সে আমার নিজের পেটের ছেলে, তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। তো আমার আরেকটা ছেলে আছে, সে আমার সাথে থাকে, তখন আমরা আলাদা বাসায় থাকা শুরু করলাম। তো ঋণটা পরিশোধ করার কথা ছিল আমার বড় ছেলের, কিন্তু সে তো তা অস্বীকার করলো, সে আর শোধ করবে না, তাই আমাকে বাধ্য হয়ে শোধ করতে হয়েছে। এরপরে ঋণ টিন শোধ হয়ে গেলে আমি রাজশাহীতে চলে আসি, এসে এখানে পদ্মা ক্লিনিকে জয়েন করি, 4 বছর শিফটিং এর কাজ করি। এখানে আমার ছোট ছেলে, এখন আমার ছোট ছেলে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো তার বিয়ে দেওয়ার জন্য আমি টাকা জোগাড় করার জন্য আবার ওভারটাইম করে কাজ করা শুরু করি। এখন সমস্যা হলো, আমার ছোট ছেলের পড়ালেখা শেষ, কিন্তু সে চাকরিও করতে চায় না, কাজ করার কোনো ইচ্ছা তার নাই। আমি তাকে নিয়ে সত্যি খুব চিন্তিত, কারণ সে চাকরি না করলে তাকে বিয়ে দিব কি করে? তাকে তো বিয়ে দিতে পারছে না, তাকে বুঝাতেও পারতেছি না যে তোমাকে বিয়ে করতে গেলে তোমাকে কাজ করতে হবে। সে ঠিক বুঝতেও পারে না, সে এখন জেদ করছে যে আমাকে একটা বাড়ি করে দাও, আমরা একটা বাড়ি করি, বাড়ি হলে নাকি বিয়ে সহজে হবে। তো আসলে আমি কয়েক মাস আগেই তার বিয়ের জন্য একটা মেয়ের সাথে ঠিক করলাম, সবকিছু জেনে তারা রাজি হলো, ঠিকঠাক করলাম, তার কেনাকাটাও করলাম, সবকিছু আয়োজন করলাম, কিন্তু কোনো একটা কারণে তার আর বিয়ে হলো না, বিয়েটা বাতিল হয়ে গেল। এখন আমি আমার এই ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, কে তাকে বিয়ে করবে, আর সে কিভাবে সেটেল হবে। তবে ডাক্তার সাহেব, আমি আশা হারাইনি, এবং আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করে যাব, আমি একটা বাড়ি বানাবো। আমি জানি এখন বাড়ি করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, তারপরও আমি করবো। আমি বললাম যে এই যে পুরো পরিস্থিতি, এটা আসলে আপনার কর্মকাণ্ডে কিভাবে প্রভাবিত করছে? তো বলছে যে বুঝতে পারেনি। তো আমি বললাম যে যেমন ধরেন যে আপনি স্বামী পরিত্যক্তা, আপনার স্বামীর বাড়িতে ছিলেন, তারপর বাপের বাড়িতে ভাই ব্রাদার্স আপনার সাথে যেরকম করলো, শেষমেশ আপনার নিজের রক্ত মানে ছেলে, সে আপনাকে ছেড়ে গেছে। এই বিষয়গুলো আসলে আপনি এগুলা নিয়ে কি কাজ করে? তো তিনি বলছেন যে আমি খুব মর্মাহত, আমি রিয়েলি খুব আপসেট, এবং এটা আমার মনের মধ্যে খুব দাগ কেটেছে। তবে এটাই জীবন, এটা একটা জীবনের অংশ। আর এরা তো সব আমার নিজের লোকজন। তো এটাই ছিল কেস, খুব সংক্ষেপে বললাম, এত লম্বা জিনিস আসলে শেয়ার করাও সম্ভব না, সব কিছু মনে রাখাও সম্ভব না। তো আপনাদের কাছে কি মনে হলো, এটা কোন জায়গা থেকে কি হতে পারে, এনি অ্যানালাইসিস? স্যার আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু তার মানে উনি প্ল্যান করে আছেন যে উনি বাড়ি করবেন, মানে প্ল্যানটা তার মানে সাধ্যের বাইরে, এটা তার জন্য যে অবস্থা, আর্থিক অবস্থা তার মধ্যে তো সাধ্যের বাইরে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর আর কেউ কিছু? ডক্টর আলিবর্দী তাই তো আছে। বলেন বলেন। স্যার রেসপন্সিবিলিটি আছে স্যার এখানে। রেসপন্সিবিলিটি আছে, আর তারপর অ্যানালাইসিস বলেন। স্যার, যেহেতু স্যার বাচ্চাদের জন্য সে অনেক দায়িত্ব নিয়ে কাজগুলি করেছে স্যার। তারপর হচ্ছে এখানে স্যার কেয়ারফুলও আছে স্যার, লাস্টে আপনার বাচ্চার প্রতি অনেক কেয়ারফুল, ছোট বাচ্চার জন্য যা উনি কিছু করে দেবে আর কি, বড় বাচ্চার জন্য করেছে এবং সে প্রতারিত হয়েছে স্যার। এখানে আপনার এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে আর কি, এবং ডিসঅ্যাপও হবে স্যার। আচ্ছা, ডিসিপ্ট তো হবে না, আমি ডিসিপ্টার বিটটা পড়াইছিলাম না? হ্যাঁ। এরপর আরেকজন বলেন, অ্যানালাইসিস। আমরা ক্লাস শেষ করে ফেলবো, একদম শেষে আছে। আর কি বলবেন? আর এক্সট্রোভার্ট কি হবে, সবকিছু খুলে বললো। না, এক্সট্রাভার্টের বিষয়টা হচ্ছে আলাদা জিনিস, খুলে বলার বিষয়টাও আলাদা জিনিস। হ্যাঁ, এক্সট্রোভার্টেড হচ্ছে সব জায়গাতে সে শেয়ার করতে পছন্দ করছে। আমরা যদি মানে পুরা ইয়েটাকে ফোকাস করি, একটা লাইনে নিয়ে আসি, সারাংশ করি, তাহলে কি হবে? রুব্রিক্স আমরা পরে যাই। এই পার্সনটা চিন্তা করেন, এই মহিলাটা, আপনি নিজে ভাবেন, এ ছেলেদের জন্য কি না করলো। 32 বছর ধরে সে স্ট্রাগল করে বাচ্চাগুলাকে মানুষ করলো, করে যেই বিয়ে দিয়ে দিল বড়টা, তাকে বাড়ি থেকে বাইর করে দিল।
আবার সে বলতেছে আমার তো নিজের সন্তান, আমি ক্ষমা করে দেবো। মানে সে কি লেভেলের ক্ষমাশীল আপনি চিন্তা করেন। আর আমাদের আলিবুদ্দি সাহেব যেটা বলেন যত্নশীল তো আছেই, সেটা তো একটা আলাদা অ্যাসপেক্ট, কিন্তু তার বড় একটা হাইলাইটের জায়গাটা চিন্তা করেন, সে কতখানি মানে ক্ষমাশীল। প্রকৃত ভালোবাসা তো এরকমই হয়। অরিজিনাল কেউ কিন্তু ভালোবাসে না। আমরা যেটা জানি যে মানুষ শুধু নিজেকেই ভালোবাসে, মা আছে ভালোবাসতে পারে, মাও কিন্তু মানে লাভের লাভ তাহলে কি এক্সাল্টেড লাভ হবে? না, এক্সাল্টেড লাভ তো আলাদা জিনিস, ওটা দিক থেকে নিয়ে চলে আসছো। হ্যাঁ, এটা একদম রিয়েল ন্যাচারাল Natural লাভ, ন্যাচারাল লাভ। এটা তার অসুবিধা থাকা সত্ত্বেও সে কিন্তু তার রেসপন্সিবিলিটি, এটা কিন্তু তার ডিউটি না, এটা তার রেসপন্সিবিলিটি। আমি কালকে ডিউটি নিয়ে আলোচনা করব। এই রেসপন্সিবিলিটি সে পালন করছে কিভাবে, একদম ডেডিকেশনের সাথে। ঠিক আছে, তার রেসপন্সিবিলিটি বোর্ডটা আসলে অবাক করার মতন। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ছোট ছেলের কথা ভাবেন, সে মানে বেকার, তাই না, কোনো কাজ করে না, কাজের কোনো আগ্রহ নাই, তাই না, এইরকম একটা ছেলেকে বিয়ে দিতে হবে, এটা কিন্তু সাধারণত ভাববে না। কিন্তু এই মা ব্যতিক্রম, সে ওই ছেলেকেও ইস্টাবলিশ করে দেওয়ার জন্য তাকে বাড়ি করে দেবে, বাড়ি করে দিয়ে তার প্রয়োজন হলে তাকে বিয়ে দিয়ে দিবে। আর সংগ্রামী জীবনের কথা তো আমি নাই বললাম, বিয়ের পর থেকেই তার সংগ্রাম শুরু হয়েছে, তাই না, হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে সংগ্রাম, বিশাল বিশাল প্রতিকূলতার মধ্যে সে, মানে আমরা কি হয় এরকম প্রতিকূলতার মধ্যে আমরা ট্রমাটাইজড হয়ে পড়ে যাই, তাই না, কিন্তু সে ওটাকে অতিক্রম করে আগিয়েছে, ঢাকায় গেছে, ডবল ডবল শিফটে কাজ করেছে। ঠিক আছে, যদিও মানে লম্বা একটা কেস থেকে কিন্তু বিরক্তিকর, কিন্তু ওভারঅল যদি আমরা মহিলার বিষয়টা চিন্তা করি, তাহলে মহিলাটা কিন্তু কি হয়, আলটিমেটলি একটা স্ট্রাগল করা মহিলা, ডেফিনেটলি একটা স্ট্রাগল করা মহিলা। হ্যাঁ, ডেফিনেটলি একটা স্ট্রাগল করা মহিলা। এরকম স্ট্রাগল করা মহিলা মানে আপনি পাবেন না, চিন্তা করেন। তো আমরা এটা রুব্রিক্স কি নিতে পারি, রেপার্টরিতে যাই, দেখা যাচ্ছে না, আমরা রেসপন্সিবিলিটি টেকিং টু মাচ সিরিয়াস, এই যে আমি রেপার্টরি গুলো দেখাচ্ছি, তো আপনারা যখন এই ইয়েগুলো করবেন, এটা আবার রিভিউ করবেন বা করবেন, তখন নিজেরাও রেপার্টরি খুলে খুলে চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক ফাস্ট হয়ে গেছে। এটাকে আমরা এই রুব্রিক্সটাকে নিলাম। এরপরে কি বললাম, তার এই যে ক্ষমা করা, তার এটা ন্যাচারাল লাভ, নেচার লাভ, নেচার লাভস, ঠিক আছে, নেচার লাভস। আরেকটা হলো স্ট্রাগল, একটা আছে, লাইফ স্ট্রাগল হ্যাজ বিন এ লং হার্ড, এই একটা রুব্রিক্স। লাইফটাই হলো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া, নতুন একটা জিনিস শিখলাম, তাই না, লাইফ স্ট্রাগল হ্যাজ বিন এ লং হার্ড, খুব হার্ড স্ট্রাগল করতে হয়েছে তাকে। ঠিক আছে, আমরা কার্সিনোসিন তাকে প্রেসক্রাইব করলাম, কার্সিনোসিন তাকে প্রেসক্রাইব করা হলো, 30 একটা ডোজ দিয়ে দেওয়া হলো। 10 দিন পরে তিনি বলছেন যে তিনি বেশ ভালো, ব্যথা ট্যাথা গুলো কমেছে, মনের অবস্থা অপরিবর্তিত, এবং একটু ভালো লাগে খারাপ লাগে। তো তারপরে আমরা আবার বললাম, আবার প্লাসিবো দিয়ে পাঠাই দিলাম, দেওয়ার পরে তিনি এবার এসে বললেন যে ব্যথা ট্যাথা অনেক ভালো, মানসিক ভাবে অনেক শান্ত কুল বোধ করছেন। ঠিক আছে, পরের ফলো আপে তিনি বললেন যে তারা এখন আর কোনো সমস্যা নাই, এবং তিনি ছেলের বিয়ের জন্য আগের যে ইয়েগুলো ছিল সেই বিষয়টা নাই, অত তাড়াহুড়া নাই, তবে তিনি ছেলের বিয়ে দেখে শুনে ভালোভাবেই দিবেন। এই হলো কেস। ঠিক আছে, তো আমার মনে হয় একটু ডিফারেন্ট টাইপের আজকে একটু আলোচনা করলাম। আমি জানি না আপনাদের কেমন লাগলো। রুব্রিক্স আমাদের শিখতে হয়, এই কারণে আলোচনাগুলো করছি। আপনারা এগুলোকে নোট নিয়ে রাখবেন, তাহলে আপনারা নিজেরাই সমৃদ্ধ হবেন, কারণ একবার শুনে এগুলো মনে রাখা
মোটেই সম্ভব না। আমি বলছি আমারও মনে থাকে না, আমাকে অন্য